বিয়েটা না করলে হয় না আম্মা? আমরা তোমায় দূরে করে দিয়ে বাকি জীবন কার মুখ দেখে বাঁচব? বউ সাজানো হয়েছে সুখে কমিউনিটি সেন্টারে। পুরো সেন্টার রাজপ্রসাদের মতো সাজানো, আর সুখ যেন সে প্রসাদের পরিরানী। অ্যাশ অ্যান্ড সিলভার মিশনের ঝকঝকে পাথরের প্রিন্সেস কাউন্টিতে সুখে তেমনই লাগছিল। মাথায় পাথর খচিত তাজ, গোল্ডের বদলে গলায় ডায়মন্ড নেকলেস। মূলত সরঞ্জাম দামি পাল্টে গেছে কিভাবে যেন। গোল্ডের জায়গায় ডায়মন্ড কোত্থেকে চলে এলো? কমিউনিটি সেন্টারে এসে পর্যবেক্ষণ সময় এটা খেয়াল হয়েছে তুফার। এসব দেখে রাখার দায়িত্ব তার ছিল। যাক, মন ক্ষুণ্ণ হওয়ার কারণ নেই, সুখকে এই সাজে আকর্ষণীয় দেখাচ্ছে। তাছাড়া এই পাল্টাপাল্টির ব্যাপারে কিছুটা আন্দাজ করতে পেরেছে তুফা। তখন থেকেই সংখ্যায় সিটিয়ে আছে মন। বিয়েতে কোনো প্রকার অঘটন ঘটবে না তো? বর্ণ ভাইয়া পুরো সেন্টার চক্কর দিয়েও তার দেখা পায় না তুফা। এতে ভয়টা ক্রমশ বাড়ছে। বরযাত্রী এসেছে, কিন্তু বরের গাড়ি এখনও এসে পৌঁছায়নি। প্রায় আধ ঘন্টার মতো অপেক্ষা করেও বর আসার হদিস না পেয়ে গেট থেকে বিনে পয়সা সরে দাঁড়ায় মেহেরাবের হবু শালিকারা। মায়েরা একের পর এক লাগাতার কল করে যাচ্ছে মেহেরাবের নাম্বারে, অথচ কল তোলার নামই নেই ভাইটার। উপরন্তু সুখকে দেখেই মনটা ঈষৎ ব্যথিত হয়ে ওঠে। সুখকে গোল্ডের জিনিসগুলো পরানো হয়নি, যেগুলো তাদের পক্ষ থেকে দেয়া হয়েছিল। অথচ রীতি এমন যে কনেকে বিয়ের দিন সেই গোল্ড অথবা ডায়মন্ড পরানো হয়, যেটা শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়ে থাকে। মায়েরা প্রতিবাদ করলো না এই নিয়ে, মন খারাপেও দেখল না সামান্যটুকু। জুট ঝামেলা পছন্দ নয় তার। তাছাড়া সে নিজেও উপলব্ধি করেছে সুখের পরনের গর্জিয়াস গাউনের সাথে গোল্ড বেমানান। সরি আপু, ভরা মজলিসে তোর সম্মানহানি হোক আমি কখনো চাইনি, কিন্তু এই বিয়েটা আজ আমি করতে পারবো না, ক্ষমা করিস আমায়। মেহরাবের নাম্বার থেকে আসা মেসেজ দেখে বনে গেল মায়েরা। এই সংকটপর মুহূর্তে এসে মজা করছে বানরটা। দাঁতে দাঁত চেপে তড়িঘড়ি করে ফোন লাগায়, তবে রিসিভ হয় না, বরং এখন বন্ধ দেখাচ্ছে তার নাম্বার। এবার দরদরিয়ে ঘামতে থাকে। কোথাও বিপদ টিপদ হলো না তো? মেহরাবের সাথে তার একাকিত্ব বন্ধু আছে, তার মধ্যে সঞ্জিত একজন। তার ফোনে ডায়াল করে, রিং পড়ছে কিন্তু রিসিভ হয় না। ধপ করে চেয়ারে বসে পড়ল মায়েরা। খুব কান্না পাচ্ছে এবার। লাবিয়া মায়েরার কাজিন হয়। মেয়েটা এগিয়ে আসে দ্রুত লয়ে, মায়েরার কাজ ঝাঁকিয়ে জানতে চায়, মেহু ভাই এখন আসছে না কেন আপু? ওখানে অতিথিরা কত কি বলছে। কনের আসনে সুখকে বসানো হলো, ঘন্টা পেরিয়েছে, অথচ বরের দেখা নেই। আজাদ সাহেব মায়েরার নিকট এলেন নিশ্চিন্ত মুখে, সাথে তামির শিকদার। মায়েরার চোখে অশ্রু, এখনই হয়তো ঝরঝরে কেঁদে ফেলবে। আঙ্কেল, মেহেরা ফোন ধরছে না আমারও, ওর সাথে বন্ধুরা কেউ তুলছে না কল। ওদের কিছু হয়নি তো? সুইচ অফ বলছে, আমিও ট্রাই করেছি, তামির সাহেব বলেন। ফাঁকে এক ঝলক মলিন চোখে স্টেজে বসা সুখকে দেখলেন। বর্ণকে দেখেছিস? ওকে কোনো ব্যবস্থা নিতে বল। বড় ভাইয়ের দিকে তীক্ষ্ণ চোখে ফট করে তাকালেন তামিজ সাহেব। ভাইপো এবং তার পিতাকে মিলেমিশে কিছু তিক্ত কথা শোনাতে গিয়েও দমে গেলেন। বললেন দাঁতে দাঁত চেপে, তোমার এক নাম্বার পাজিটাকে সেই ভোর রাতে এক ঝলক দেখেছিলাম, এরপর তার হদিসটুকুও নেই। অস্ফুট স্বরে বেফাঁস মন্তব্য করলেন মুখ ফসকে। একে পয়দা কিভাবে করেছিলে আমি সন্দিহান। অল্প আওয়াজের হলেও কর্ণকুঠরে ঠিকই পৌঁছে গেল পাশের জনের। খুব খুব কেসে উঠলেন আজাদ সাহেব। ঠোঁটে হাত চেপে অতি দ্রুত জায়গা প্রস্থান করলেন বুক ফুলিয়ে। তামির সাহেব মায়েরার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। চিন্তা করো না মা, আমি বিষয়টি দেখছি। কোনো ইঙ্গিত দিয়েছে মেহেরাব? মায়েরা প্রশ্নাতীত চোখে চায় ভেজা আখি পলবে। ভদ্রলোক বলেন, মানে কোথাও জেমে আটকেছে বা অন্য কিছু? না, এমন কিছু বলেনি। মেসেজের কথাটা লুকিয়ে গেল। তার বিশ্বাস মেহরাব আসবে, অবশ্যই আসবে, এবং বিয়েও করবে। গুঞ্জন উঠেছে অতিথিদের মাঝে। বরযাত্রী এসেছে, ঘণ্টা অতিবাহিত হয়ে গেল, কিন্তু বর এখনো এলো না। এমন ঘটনায় অবশ্য গুঞ্জন ওঠা অস্বাভাবিক কিছু নয়। সূর্যটাও ধীরে ধীরে পশ্চিমে হেলে যাচ্ছে, সন্ধ্যা নামবে খানিক পরে। আজাদ সাহেব লোক পাঠানোর ব্যবস্থা করলেন। মেহেরাবরা যে রাস্তা ধরে আসবে সেই পথে।
ঠক আওয়াজের উৎস অবলোকন করে সকলের নজর ঘুরে গেল একটা অপানীয় দৃশ্য। কনের স্টেজের মুখোমুখি ফ্লোরের মধ্যন্তে হাঁটার উপযুক্ত সরু পথ, তাতে লাল কার্পেট বিছানো। সেই পথে পীরের বেশে টগবগিয়ে ছুটে আসছে লালচে খয়েরি কেশরী ঘোড়া। তার উপর চড়ে আছে বরবেশে বসা সুহেদি পুরুষ। মুখটা টুকুরে আড়ালে বিধায় দেখা দুষ্কর। প্রতিমায় বিস্ময় নিয়ে দুহাতে গাউন তুলে স্টেজ থেকে আনমনেই নিচে নেমে এলো সুখ। ঘোড়াটি দিক ভুলে সরাসরি তার সম্মুখে গিয়ে থমকে গেল আচমকা। ভয়ার্ত মুখে পিছিয়ে যেতে গিয়েও সুখ থ মেরে রয়। পা দুটো অবশ, এক লহমায় সব শক্তি ফুরিয়ে এসেছে যেমন। আশেপাশের উৎসুক দৃষ্টিগুলো দ্বিতীয় দফায় ঠিক তখনই অত্যাধিক আশ্চর্যে নির্বাক তাকিয়ে রইল। তখন ঘোড়াটি সামনের দু পা গুটিয়ে নিচে ঝুঁকে সম্মান প্রদর্শন করলো। সেই সাথে ঘোড়ার বরবেশে থাকা ব্যক্তিটিও নিজের মুখ উন্মোচনা করল। সুখের কানে ভেসে এলো একটি পুরুষালী মিহি কণ্ঠ, সুইটহার্ট, আই হ্যাভ এরিভড। মায়েরা ছুটে এসেছিল তড়িঘড়ি, অথচ বরের মুখোশ উন্মোচন হতেই ঠোঁট থেকে স্বস্তির হাসিটা প্রদীপের শেষ আলোর মতো নিভে গিয়ে ভর করল ইচ্ছা কৌতূহল। আপনি বরবেশে? মেহরাব কোথায়? ঘোড়ার পিঠ থেকে এক ঝটকায় নেমে এলো আসফিয়ান বর্ণ। বা হাত নেড়ে কাউকে ইশারা করতেই ভিড় ঠেলে একজন বেরিয়ে এসে ঘোড়ার লাগাম টেনে ধরল। হাতে হাত ঘষে বর্ণ বলল, আর চোখে এক পলক সুখকে দেখে, ডক্টরের কথা বলেছিলেন, চলে আসবে এক্ষুনি, ওয়েট এ হোয়াইল। মনে পড়ার ভান করে, ও হ্যাঁ, বরণডালা হাতে রাখুন। আজাদ সাহেব এগিয়ে এলেন। কি হচ্ছে কি এখানে? এমন পোশাকে এসেছো কেন? বিয়ের শখ উঠেছে হুটহাট? হ্যাঁ, সেটাই, ভনিতা ছাড়াই ভাবলেশীন জবাব। ভদ্রলোক অসন্তুষ্ট নিয়ে আহত চোখে ছেলের নির্বিকার মুখের দিকে চেয়ে রইলেন অনিমেষ। চাঁদ মুখ জেনে ওনার। সত্যি মিনিট দুয়েক পর বরের গাড়ি এসে থামল প্রবেশদ্বারে। কাজিনরা সব পুনরায় গেট ধরে লক্ষ্য হুলস্থুল বাঁধিয়ে ফেলল, কিন্তু থেমে গেল মাঝপথেই। মেহেরাব নেমে আসে গাড়ি থেকে। তার পাশে ডান হাতটা শক্ত করে আঁকড়ে ধরে আছে এক বধূবেশী কন্যা। ঠোঁটে লাজুক হেসে মাথা নত রেখেছে। উপস্থিত সকলের আরেক দফা চমকালো। মেহেরাবের ঠোঁটে হাসি নেই, তবু আশেপাশের উৎসুক দৃষ্টিতে দেখাতে জোরপূর্বক হাসি টানল অধরে। পথের দুপাশে সারি করে সাদা কালো পাঞ্জাবি পরিহিত ত্রিশাদিক তাগড়া যুবক শটান দাঁড়িয়ে। উপর থেকে ফুলের পাপড়ি ছিটরে প্রবটের মতো গোলাপের রক্তিম পাপড়ি গায়ে মেখে সদ্য পদার্পণ করা বরকনে হেঁটে চলল সামনে। ভাই, ওকে? অনেক কিছু বলতে চাইল মায়েরা, উত্তেজনায়, অস্থিরতায় বেশি কিছু মুখ ফুঁড়ে বের হয় না। মেহেরাব ডোক গিলে জবাব দেয়, ও চেয়েছি, তোর ভাইয়ের সদ্য বিবাহিত স্ত্রী, বিয়ে করে নিয়েছি আমরা। মেহরাব, সরি আপু, মাফ করে দিস আমায়। সে হেঁটে তামির সাহেবের সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়ালো। পিছু উপেক্ষা করে এলো মায়েরার বাকরুদ্ধ দৃষ্টি। ভদ্রলোক কথা বলে বিহ্বল চোখে তখনও চেয়ে। মেহেরাব আর চোখে খানিকটা দূরে তাকায়। সুখের উপর নজর স্থির হতেই হাসে মলিন। পুনরায় নজর নামিয়ে বলল অপরাধী সুরে, আই এম সরি আঙ্কেল, আমি কখনোই চাইনি সুখের অবমাননা করতে, কিন্তু বিয়ে করেছো তোমরা? হ্যাঁ, ওপার্নেস মাথা ঝাঁকিয়ে স্বল্প শব্দে সায় দেয় মেহেরাব। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কপালে হাত রাখলেন তামির সাহেব। একবার মেয়েকে দেখলেন, এরপর দেখলেন আশেপাশের কৌতূহলী শতাধিক দৃষ্টিসমূহ। বললেন দুর্বল গলায়, এখন আমার মেয়ের কী হবে? মেহেরাব কিছু বলার আগে বর্ণ উপস্থিত হয় সেখানে। চাচ্চু, তোমার মেয়ের পাশে আমায় কেমন দেখাবে? বললে না তো কখনো। মানে? ফুলের জন্য আসফিয়ান বর্ণকে উপযুক্ত মনে হয় না তোমার? যা তা বলছিস, মাথা গেছে? বর্ণর স্বর ঠিক এই পর্যায়ে অত্যন্ত কঠোর এবং একনিষ্ঠ হয়। নো, আই এম সিরিয়াস মিস্টার তামির শিকদার। আজকে এই মুহূর্তে বিয়ে করব আপনার একমাত্র মেয়ে সুখ, যে শুধুমাত্র আমার বাগানের পুষ্পরানী হওয়ার জন্যই ফুটেছিল আজ থেকে 20 বছর আগে। জানো, ফুলটা বড্ড জেদি হয়েছে আজকাল, অভিমান করেছে আমার উপর। ওকে রাজি করানোর দায়িত্বটা কিন্তু তোমার কপতির উপর। চাচুর প্রতিক্রিয়া না দেখেই একবার বুকে বুক লাগিয়ে জড়িয়ে ধরে। পাশ কাটিয়ে চলে গেল বর্ণ রুবাইয়াতের নিকট। কাছে গিয়ে কাম্মাকে এক হাতে জড়িয়ে নিরিবিলিতে পা চালালো। সুখ দূর থেকে নির্বাক চোখে দেখে গেল কেবল বর্ণ কিছু একটা বুঝাচ্ছে ভদ্র মহিলাকে। অল্পক্ষণের ব্যবধানে মলিন মুখটা হাস্যোজ্জ্বল হয়ে চকচক করে উঠল ওনার। দু হাতের আজলায় বর্ণর মুখটা তুলে হাত বলিয়ে আদর করে দিলেন।
এরপর দ্রুত কদমে ছুটে এসে তামির সাহেবকে টেনে নিলেন আড়ালে। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে সুখের কাছাকাছি এগিয়ে যায়। আরে এভাবে ছুটছিস কেন ফুল? দাঁড়া, পড়ে যাবি। রাগের চোটে সুখ পথ দেখছে না দু চোখে। দু হাতে গাউন আষ্টেপৃষ্টে তুলে লম্বা কদমে হেঁটে গেল যেদিকে ফাঁকা দেখতে পায়। আশেপাশের অনেক অনেক মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের। তাতে কি আসে যায়? গাউনের পেছনের বড় অংশটা ফ্লোরে হুড়মুড়ি খাচ্ছে। বর্ণ ধরতে চাইলে তড়িৎ পিছু করল সুখ। খারাপ, জঘন্য পুরুষ, খবরদার ছোবেন না আমায় কিংবা আমার কোনো জিনিস। ওকে, শুলাম না। দুহাত উপরে তুলল স্যারেন্ডার করার ভঙ্গিতে। তবে এই মুহূর্তে তুই না থামলে কোলে তুলে নিতে 2 সেকেন্ড সময় নেব না, আই শিওর। সুখ থামল, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। বর্ণ সামনে এসে দাঁড়াতেই হামলে পড়ল আচমকা। দুহাতে কলার ঝাঁকাতে ঝাঁকাতে প্রায় কেঁদেই ফেলল। বর্ণ শীতল চোখে চেয়ে দেখল সব, টু শব্দটিও করল না। কেন করছেন এমন? আমি কি করলাম? বিয়ে তো ডক্টর করে নিয়ে হাজির হলো। সব কিছুতে শুধু তুই আমার দোষটাই খুঁজিস বল। ব্যাড, ভেরি ব্যাড। এত অন্ধবিশ্বাস থাকাটাও ভালো নয়। মিস অভিমান তার কণ্ঠে। কি করলাম মানে? উনি যে কাজটা করে ফিরেছেন, এর পেছনে আপনার হাত নেই? অস্বীকার করবেন? অবশ্যই আছে। এতে স্বীকার অস্বীকারের প্রশ্ন আসছেই বা কোত্থেকে? ডক্টর যাকে বিয়ে করেছে ওর নাম জেসি, জিসানের বোন হয়। ওর সাথে ডক্টরের বিয়ের ফয়সালা তখনই নেওয়া হয়ে গেছে যখন সে তোকে বিয়ে করার আর্জি জানিয়েছে, খোদ শিকদার নিবাসে এসে। এতটা নিস আপনি? চেনা জানা ছাড়া, বোঝাপড়াবিহীন, সম্মতি ছাড়াই একটা অপরিচিত মেয়েকে বিয়ে করতে বাধ্য করলেন। সম্মতি? তাচ্ছিল্য হাসল বর্ণ। সুখের কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসিয়ে বলল, তোর সম্মতি ছিল এই বিয়েতে? হতচকিত তাকায় সুখ, অন্যত্র মুখ ঘুরিয়ে জোরে শ্বাস ছাড়ে। এরপর বুঝালো, অবশ্যই ছিল। সেদিন নিজ চোখে দেখেছেন নিশ্চয়। ইয়া, অফকোর্স। কাজ ঝাঁকালো ঠোঁট উল্টে। অ্যাশ শেরওয়ানির বুক পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে বাড়িয়ে দিল। টেক ইট। পৃথিবীর সবচেয়ে কঠিনতম ব্যর্থতা হলো যাকে অকারণে মানুষ মন প্রাণ উজাড় করে ভালোবাসে, পরে তাকে ঘৃণা করে। আমি পারিনি তাকে একটিবারের জন্য ঘৃণা করতে। আবারও হেরে গেলাম এই পর্যায়ে এসে। হে খোদা, তুমি তো জানো আমার হৃদয়ে খুব দুঃখ, সেসব কাউকে বোঝাতে পারি না। ক্ষণে ক্ষণে বুকের পাঁজরটা চিরে ফুঁড়ে বেরিয়ে আসতে চায়, তবুও সবার ভিড়ে দিব্যি হেসে যায় বোকার মতো। ওনার পাশে অন্য নারীর সংস্পর্শ যেমন আমার শ্বাসরুদ্ধকর অনুভূতি দেয়, তেমনি আমিও নিজের পাশে তাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে স্বপ্নে কল্পনা করতে পারি না। বেঁচে থাকার ইচ্ছেগুলো ফিকে হয়ে গেছে বহুদিন আগে। খোদা, অন্য কারোর সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে যাওয়ার অন্তত এক মুহূর্ত আগে না হয় নিদারুণ শ্বাসরোধ হয়ে আসা মৃত্যু দিও। আমি 2 হাত ভরে তাকে গ্রহণ করে নেব, অভিযোগ ছাড়াই। পুরো লেখাটা পরে শুষ্ক ডোক গিলল সুখ। এটা সে লিখেছিল ডায়েরিতে, পরক্ষণে আগুনে জ্বালিয়েও দিয়েছিল। তবে বর্ণর হাতে পৌঁছালো কি করে? এটা আমি লিখিনি। কাপা হাতে ফিরিয়ে দিল কাগজটা। খানিক পর চকিতে আঙুল তুলে হঠাৎ বলল সভাষায়, আপনি সিসি ক্যামেরা লাগিয়েছেন আমার রুমে? রাগে ক্ষোভে মুখ লাল হয়ে এলো সুখের। লজ্জা, জড়তা, ভয় ঘিরে ধরল একসাথে আষ্টেপৃষ্টে। এই পর্যায়ে দমে যাওয়ার ভান ধরল বর্ণ। জিভে ঠোঁট ভিজিয়ে মাথা চুলকে মুখের ভেতর গুনগুন করল কণ্ঠ খাদে নামিয়ে, আবসেন্স কোনো সিন দেখিনি। ট্রাস্ট মি সুইটহার্ট, বাট সেন্সিটিভ, ইমোশনাল। চোখ মুখ খিচে শক্ত করে পাথর অনুরূপ দাঁড়িয়ে গেল সুখ। ঈষৎ লজ্জায় মুখ লুকাতে ইচ্ছে হলো কোথাও। বর্ণ সুর পাল্টে নিল, মুখ লুকাবি? যা, এই বুকটা তোর নামে সঁপে দিলাম আজ থেকে। ধূর্ত হেসে বুকের বাঁ পাশে হাত রাখল। সুখ ঠাই চোখ খিচে দাঁড়িয়ে। চোখে চোখ রাখার সাহসটা হুট করে গায়েব হয়ে গেল যেন। কি চাইছো তুমি? ফুলকে। চার শুরুটা কখন থেকে? অকপটে জবাব। নির্দিষ্ট কোনো সময় নেই। ব্যাস, হৃদয় আপনা আপনি চাইতে লাগছিল ওকে। তামির সাহেব স্বর গম্ভীর করলেন, যদি আমার মেয়েকে তোর হাতে না দেই তো? বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসল, আর মোড়া ভেঙে পড়ল। মিস্টার শিকদার, ফ্ল্যাশব্যাকে যাও। সেদিন তোমায় বলেছিলাম, আনফর্চুনেটলি হৃদয় যদি একবার কারো নামে ছটফট শুরু করে, পৃথিবী তছনছ করে হলেও আসপিয়ান বর্ণ তাকে নিজের করে নেবে। ট্রাই টু রিমেম্বার। ছিনিয়ে নিবি আমার মেয়েকে? চেয়ে না পেয়ে এটাই একমাত্র উপায়। কাঁধ দুলিয়ে সে নিরুত্তাপ জবাব করে। আজাদ সাহেব বলেন, সে তো তোমায় চায় না,
বর্ণ এক ভুরু উচালো। কিভাবে বুঝলে? তোমার চায় না বলেই তো অন্য কাউকে বিয়ে করতে হ্যাঁ বলল। বুঝোই তো ড্যাড। অভিমানী হৃদয়, মান অভিমান চলছে, এক্সপ্লেন করতে হবে। ভদ্রলোক গলা খাকারি দিলেন। গুরু গম্ভীর ছেলেটা আজ হঠাৎ এতটা বেহায়াপনা হয়ে উঠল কিভাবে? আশ্চর্যের উপর আশ্চর্য হচ্ছেন তো ভাই। শুরুতে সব ক্লিয়ার না করে এত নাটকের আয়োজন কেন? ডক্টরের বিয়ে নিয়ে বলছো তো? লেট মি এক্সপ্লেন। বেচারার বিয়ের বয়স হয়েছে। এর উপর যাকে ভালোবাসে দাবি করছে তাকে আপন করতে না পারার আফসোস আগামী কত বছর না জানি বিয়ে শাদী ছাড়াই একা একা জীবন। বর্ণ, মেজাজ খারাপ হচ্ছে আমার। আজাদ সাহেব খেপে গেলেন। এত হেয়ালি বরদাস্ত করা যাচ্ছে না আর। বর্ণ শ্বাস ছাড়ল। কঠিন গলায় হিসিয়ে বলল, ফুলের দিকে হাত না বাড়ালে আকারে ইঙ্গিতে বহুবার তাকে বুঝিয়েছি। এখন ডক্টর যদি ইনডিরেক্ট স্পিচ না বুঝে সে ভুলটাই করে বসে, পরিণতি এমনই লেখা থাকবে। এতে আমার কি ফল্ট? বর্ণর সাথে একবার সুখের বিয়ে হলে সারা জীবন শিকদার নিবাসে থাকবে সে, কোথাও হারিয়ে যাবে না, চোখের সামনে থাকবে আজীবন। কথাগুলো রূপাইয়াতের মনে অক্ষরে অক্ষরে প্রবেশ করেছে। তিনি এক পায়ে রাজি, কিন্তু সুখ এই বিয়ে কিছুতেই করবে না। আইজার কাছে গেলেন রুবাইয়াত। আপা, বর্ণ যা চাইছে তুমি সেটা মানবে? হাঁসফাঁস করছিলেন আইজা। ছেলের সিদ্ধান্ত যে তিনি মন থেকে মানতে পারছেন না তা মুখায়ব দেখে বুঝতে পারছে রুবাইয়াত। বিচক্ষণ মহিলা তিনি। দুঃখ পেলেন কিঞ্চিত। সুখের দুর্বলতাকে যে সবাই আর চোখে দেখছে ঢের বুঝে গেলেন। সুখ, তুই না ভাইয়াকে ভালোবাসিস, ভাইয়াও তোকে নিজে করতে চাইছে, এখানে তোর আপত্তিটা কিসের শোনা? তুফা খুব আদুরে স্বরে বোঝাচ্ছে সুখকে, কিন্তু আশানুরূপ কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না। থ মেরে আছে মেয়েটা। নিশ্চয়ই মন এবং মস্তিষ্কের দ্বন্দ্বে কে জয়ী এখনও হিসাব মেলাতে পারছে না। বর্ণ আসতেই রুম ফাঁকা হয়ে গেল এক ইশারায়, চোখের পলকে। অন্যমনস্ক বসা সুখের হাত ধরে তার করালো চটপট। চল, বিয়ে করব। শিলাপাথরের মতো যথাসম্ভব সর্বস্ব শক্তি খাটিয়ে দাঁড়িয়ে রয় সুখ। এক তুড়িতে তাকে সেভাবে টেনে নেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও বর্ণ পিছু করল। অত্যন্ত স্বাভাবিকভাবে বলল, দাঁড়িয়ে পড়লি কেন? পায়ে ব্যথা? কোলে নেব? কেমন পুরুষ আপনি? লজ্জাবোধ নেই? আপনার নামের সব অনুভূতি চাপা দিয়ে সব স্মৃতির পাতা ছাই করে দিয়েছি, তাও জেদ উবেনি আপনার? ঠোঁটে ঠোঁট চেপে খানিকটা সময় স্থির তাকিয়ে থাকে বর্ণ। এরপর বলল, জেদ? হ্যাঁ, জেদি। এমন এক জেদ, যে জেদে পড়ে তোর প্রেমে 1000 বার মরণ কবুল। সুখের হাত ছেড়ে নিজের কপালে হাত ঘষে। খুব শখ না শ্বাসরুদ্ধকর মৃত্যুকে বরণ করার? চল, আজ তুই আমি আরেক সমাজ মিলেমিশে মৃত্যুকে বরণ করে নতুন অধ্যায় সূচনা করি। মানে? বুঝিসনি? ও, আমি তো কিছু বুঝাইনি এখনো। একটা কালো ধরনের দেখতে রিমোট কন্ট্রোল হাতে নিল। নেলসে বাটন প্রেস করতে সুখের পেছনের দেয়ালটা জ্বলে উঠল হঠাৎ। ভয়ার্ত মুখে সে তড়িৎ বর্ণ নিকটবর্তী হয়ে এলো, যেন বিপদের মুহূর্তে এটি তার ভরসাস্থল। বর্ণ হাসল, ইশারায় দেয়ালে তাকাতে বলল, পর্দার ব্যবস্থা করা হয়েছে, পূর্ব পরিকল্পিত। তাতে ফুটে উঠেছে বাহিরের স্টেজের আলাদা আলাদা কোণা। সেই কোণাগুলোই অর্থাৎ স্টেজের নিচে পৃথক পৃথক টেবিলের তলদেশে বোমার মতো কিছু লাগানো। তাতে টাইমার ছুটছে টিকটক টিকটক। একের পর ছবি দেখাতে দেখাতে বর্ণ বলো, চিনতে পারছিস? এগুলোকে কি যেন বলে? বোম? কারেক্ট। বাহ বাহ, দেওয়ার মতো। সে হাসলো। একবার ট্রিগার প্রেস করতে ব্লাস্ট। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। তোকেও বিয়ে করতে হবে না আমায়। শ্বাসরুদ্ধ মৃত্যু স্বাদু খুব সহজে গ্রহণের সুযোগ পাচ্ছিস, সাথে আরও 1000খানেক জান ফ্রি। বেচারি মাসুম মানুষগুলো বিয়েতে আসাটাই এখন কাল হয়ে সামনে দাঁড়িয়েছে। বর্ণ নিজ বক্তব্য শেষে তারা দেখে সুখের হাত আঁকড়ে হাঁটা ধরে ফের। চল, হাতে সময় খুব অল্প, টাইম শেষের পথে। সুখ স্তব্ধ বনে আছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে মস্তিষ্ক। ফের দাঁড়িয়ে পড়ে। আবার দাঁড়িয়ে গেলি কেন? ডিসিশন চেঞ্জ করেছিস? করলে বলতে পারিস। তোর একটা হ্যাতে 1000 মানুষের জীবন বাঁচতে পারে। ইটস এ ব্ল্যাকমেল, সামথিং লাইক দ্যাট। নিথর চোখে তাকায় সুখ। এতটা নিচে নামতে বিবেক সায় দিচ্ছে? শুধু তোর জন্য। কবুল কবুল কবুল। পুরুষালী দম্ভ মিশ্রিত 3টি শব্দে বুক ধড়ফড় করে ওঠে সুখের। শীর্ষের অনুভূতিতে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোতে বয়ে যায়। ঝরঝর করে অশ্রু গড়ায় আঁকি পল্লবে। সজোরে ডোক গিলে মাথা নামিয়ে নেয়।
বর্ণ খানিক পাশ ঘেঁষে হুটহাট তার কাঁধে মুখ লুকায়। কান্নাদের জাপটে শরীর কাঁপছে থরথর। কেঁদে কেঁদে কাঁধের শেরওয়ানি ভিজিয়ে ফেলল চোখের জলে। বর্ণ কাঁদতে দেয় তাকে, ফিসফিসিয়ে বলল, আজকের এই মুহূর্ত থেকে আসফিয়ান বর্ণকে শুধু তার বোবা ফুলের নামে লিখে দিলাম। টিল ডেথ। মেহরাবের অন্য কারোর সাথে বিয়ের রিজন? বর্ণর খেয়ালে এর উত্তর হবে, মেহরাব ভালোবেসে বলেছিল সুখকে, বিয়ে না হলে পরবর্তীতে সুখের জন্য অনুভূতি নিয়ে একা থাকার সিদ্ধান্তও নিতে পারে। বর্ণ চায় না তার ফুলের জন্য সে ব্যতীত অন্য কেউ ভাবুক, তাকে কল্পনা করুক, তাই তার সংসার বানিয়ে দিয়েছে। মেহরাবের জায়গায় অন্য কেউ হলে ফুলকে ভালোবাসার অপরাধে হয়তো এতদিনে শাস্তি ভোগ করে নিত, কিন্তু বর্ণ মেহরাবের প্রতি সন্তুষ্ট, কেননা ফুলকে সেই ট্রিটমেন্ট করে সুস্থ করেছিলেন। প্রশ্ন 2, বিয়ের দিনই পাত্রী কোথায় পেল? উত্তর, মেহরাবের সাথে জেসির বিয়ে সেদিনই বর্ণ ঠিক করেছে, যেদিন মায়েরা সুখের জন্য প্রস্তাব রেখেছিল। জেসির পরিবার আর বর্ণ ছাড়া সেটা কারো জানার সাধ্য হয়নি। বর্ণর বাড়িতে দেয়া রুমালখানা হাতে নিল সুখ, আস্তে ধীরে অশ্রু ভেজা চোখ মুছে। কাজল লেপটে গেছে অল্প বিস্তার। বর্ণ আর চোখে একবার দেখল, ক্যান আই হেল্প ইউ? এমনভাবে তাকালো সুখ যেন ভুল জায়গায় বেফাঁস মন্তব্য করে ফেলেছে সে। অবশ্য বর্ণ তোয়াক্কা করল না সেসব। থুতনি ধরে পরবর্তী কোনো কথা ছাড়াই সুখকে নিকটে নিয়ে এলো, একদম পরস্পরের ঠোঁট ছুঁই ছুঁই। হাত থেকে রুমাল আলগা হয়ে আসে সুখের। পড়ে যাওয়ার আগে বর্ণ ক্যাচ করে নেয়, সযত্নে লেপটানো কাজল মুছে দিয়ে চোখে চোখ রাখে। আবেশ মাখা গলায় সুর টেনে বলল, মাই ফ্লাওয়ার কুইন, ইফ ইউ নিউ হাউ সেডাকটিভ ইউ লুক। সুখের দৃষ্টি কাঁপে হুটহাট, দাঁতে দাঁত চেপে চিবুক থেকে হাত সরিয়ে জড়সড় হয়ে বসল। চতুর্দিক থেকে উৎসুক দৃষ্টিরা উৎপেতে তাদের দেখছে। বিয়ে হতে না হতেই তোমার ছেলে কেমন নির্লজ্জদের মতো জনসম্মুখে আমাদের সুখ মায়ের খেদমত করছে দেখছো? আমার চোখ নেই? আইজার পাল্টা প্রশ্নে কপাল গুটালেন আজাদ সাহেব। বলেন, তা থাকবে না কেন? অবশ্যই আছে। তাহলে নতুন করে জিজ্ঞেস করছো কেন? তুমি যা দেখছো আমিও তাই দেখছি, এমনকি উপস্থিত সবাই দেখছে তোমার ছেলের বউ পাগলামি। ও আচ্ছা, এখন আমারও ছেলে হয়ে গেল? আইজা জবাব না দিয়ে বিরক্তিতে মাথা ঝাঁকিয়ে অন্যত্র পা চালালো। মাথা ভার হয়ে আছে, উপরন্তু আগম বার্তা ছাড়াই চোখের পলকে ছেলে বিয়ে করে নিয়েছে। এই সম্পর্কটায় তিনি রাজি কিংবা তার মতামতটুকু প্রয়োজন মনে করল না। মা হিসেবে এতটা তুচ্ছ তিনি। অভিমানে বুক ভারী হয়ে আসে আইজার। আজ থেকে আমরা বেয়াই হয়ে গেলাম। আয় ভাই, কোলাকুলি করি। তুমি এই বিয়েতে খুশি? ছেলে বিয়ে করেছে, বউ আর মা দুটো একসাথে পেয়েছি, খুশি হব না? তাছাড়া অসন্তুষ্ট প্রকাশ করে লাভটা কি হবে? শুকনোতে লাফিয়ে মরলেও আমার জিদ্দি ছেলেটা শুনতো না। শেষোক্ত বাক্যটি বললেন ভীষণ আফসোস নিয়ে। তামির সাহেব দীর্ঘশ্বাস পেলেন, অদূর থেকে এক দৃষ্টে স্টেজের দিকে চেয়ে রইলেন। বর্ণকে বলা হয়েছিল এই সম্পর্কে কেউ হস্তক্ষেপ করবে না, যদি সুখ স্বেচ্ছায় তাকে বিয়ে করবে বলে আসরে উপস্থিত হয়। আমার মেয়েকে তোমার পাজিটা রাজি করালো কিভাবে? আজাদ সাহেব ঈষৎ ভাবুক হলেন। খানিকক্ষণ কি যেন ভেবে ফোঁস করে তপ্ত দম ছেড়ে বলেন, দেখতে হবে না ছেলেটা কার? ভাব একবার, তোর জেদি সিংহাসিনীকে এক তুড়িতে বশ করে কিভাবে আসরে এনেছে তখন। গর্ব করছো? মেয়ের জামাই হিসেবে কোনো গুণ তো আমি ওর মাঝে খুঁজে পাচ্ছি না। কেমন বেয়াদবের মতো বলছিল আমার মেয়েকে চেয়ে না পেলে ছিনিয়ে নেবে। বুকের পাটা কত বড়! আতঙ্কিত চোখে চতুর্দিকে বার কয়েক নজর হাঁটিয়ে নেয় সুখ। একবার নিজেকে পরখ করে, হাতের তালু ঘামছে, হয়তো অজানা ভয়। বোম ফিট করা হয়েছে নাকি এখানে? ডোক গিলে এদিক ওদিক নজর ছিটানোর ফাঁকে বেখেয়ালে খানিক দূরে স্টেজে দৃষ্টি গেল। বরকনের জন্য আলাদা আলাদা স্টেজ তৈরি হয়েছিল। এখন যেহেতু বিয়ের জুটি দুটো, তাই বর্তমানে দুটো স্টেজে দুটো জুটির অবস্থান। অপর স্টেজে মেহেরাবের পাশে জেসি। লোকে ছবি তুলছে, কেউ প্রশংসায় পঞ্চমুখ, কেউ বা মুখ ভেঙচি কেটে আদিক্ষেতা বলে চালিয়ে দিচ্ছে। মেহেরাবের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে চোখাচোখি হয়ে গেল হঠাৎ। অপরাধবোধ কাজ করে সুখের। সে কখনোই চায়নি দূরের মানুষটা এভাবে ঠকে যাক, কিন্তু ভাগ্যর লিখন সেটা যে খণ্ডন করার সাধ্য কারণে। নজর ফিরিয়ে আনফুল, আমি এদিকে। টুপ করে চোখ খিঁচল সুখ। আগামী 1 মিনিট তাকে চুপচাপ বসে থাকতে হুমকি দিয়েছে বর্ণ, তাই বাধ্য হয়ে নিশ্চুপ বসেছিল। সময় শেষ হতেই বর্ণর দৃষ্টি আকর্ষণ করে বোঝালো, হয়ে গেছে তো বিয়ে, আপনার জেদের কাছে হার মেনে নিলাম। জিতেছেন আপনি,
এবার বোমগুলো ডিফিউজ করুন। বর্ণ নিরুত্তাপ বসে রইল। খানিক ঘেঁষে গেল সুখের নিকট। ফটোশ্যুট হচ্ছে। ঠোঁটে হাসি ঝুলিয়ে এক হাত সুখের কোমরে রেখে বলল কণ্ঠ খাতে নামিয়ে, স্মাইল প্লিজ। অথচ দম আটকে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে রয় সুখ। প্রথমবার আপত্তিকর পুরুষালী স্পর্শে লাজুক শরীর থরথরিয়ে কেঁপে উঠল অচিরে। অব্রসহ আরও কিছু স্বর চেঁচিয়ে উঠল, আপনি মুখ গোমরা কেন? ছবি ভালো আসছে না, একটু হাসো। সুখের কানে পৌঁছায় না সেসব। খানিকটা সময় স্তব্ধ থেকে এরপর ছুটে আসতে নিলে বর্ণ হাতের বাঁধন গাঢ় করে। দৃষ্টি ক্যামেরার দিকে। সুখের দমবন্ধকার প্রতিক্রিয়া দেখলই না, অথবা আর চোখে দেখেও সুখকে বুঝতে দিল না তা। হাতের পিঠে সজোরে চিমটি কাটতেই বর্ণ মিশে আর্তনাদ করে বলল দ্রুতস্বরে, রিল্যাক্স জানেমান, এটা পাবলিক প্লেস। সুখ ক্ষিপ্র চোখে শাসায়, ঠোঁট নাড়ল। কিছু বলছিলাম আপনাকে। বোম ডিফিউজ করেছেন? দোস্ত, ভাবিকে কোলে করে নিচে হেঁটে আয়, শ্যুট করব। সিয়ামের গলা উঁচিয়ে উক্তিটি করা শেষ হতেই এক ঝটকায় সুখকে কোলে তুলে ফেলল বর্ণ। স্টেজ ছেড়ে ধীরে নেমে আসতে নেয়। সকলে হৈ হৈ করে উঠল স্বরে। ফুলের পাপড়ির বৃষ্টি ঝরে পড়ে মাথার উপর। সুখ তখন পাথর বনে গলা পেঁচিয়ে আছে বর্ণর। শ্বাসটাও নিচ্ছে না। বর্ণ কানের কাছে ঠোঁট নিয়ে বলল অপরাধী গলায়, সো সরি সুইট হার্ট, একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি বোমগুলো নকল ছিল সব। একটা বিস্ফোরণ কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় বিস্ফোরণ ঘটল যেন। সুখ নির্বাকবাণী স্থির চেয়ে থাকে কেবল। ঠিক কী বলা উচিত, প্রতিক্রিয়া কেমন দেখানো উচিত খুঁজে পায় না তৎক্ষণাৎ। বর্ণ হেঁটে যাচ্ছে দৃষ্টি সামনে রেখে, ঠোঁটে হাসি। ঝকঝকে চকচকে লাইট, ফুলের দৃষ্টি, ক্যামেরা, মানুষের শোরগোল। কর্ণকৌঠরে পৌঁছেও যেন পৌঁছাতে পারে না সুখ। সম্বিত ফিরতেই রাগে দুঃখে ভঙ্গুর মনে বর্ণর ঘাড়ের পিছু যেখানে তার হাত ছিল সেখানে নখে খামচে ধরল কাঁকড়ার মতো সর্বোচ্চ দিয়ে। এছাড়া তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানোর অন্য কোনো মাধ্যম খুঁজে পেল না। চিনচিনে ব্যথা অনুভূত করে বর্ণ ফের কানের গোড়ায় ফিসফিসিয়ে পড়ল ছন্দ ব্যথাতুর স্বরে, জংলি বিল্লির মতো এমন খামচি কোথায়, কখন, কোন পজিশনে দেয় জানিস তো? বলি। মুখটা যথাসাধ্য দূরে সরিয়ে আনে সুখ। ঠোঁটের হাসি, কথার ধরন সবকিছু অসভ্যদের মতন শোনাচ্ছে লোকটার। নজর গেল আশেপাশে। আম্মু আব্বু, বড় আব্বু, আব্বি খালা, মনিরা সব কাজিন সহ আরও অনেকের উপস্থিতি তাদের দুপাশে। ততক্ষণ ধরে সেদিকে খেয়াল না করলেও এবার স্পষ্ট সকলের দৃষ্টি অবলোকন করল সুখ। এরপর হতভম্ব মুখে নিজের অবস্থান পরখ করল। তার ধ্যানেই ছিল না যে সে এখনও রকেস্টার রাসবিহান বর্ণর কোলে ঝরে আছে। লজ্জায় আড়ষ্টে জুবুথুবু হয়ে বর্ণর বুকে মাথা ঠেকিয়ে চোখ খিঁচল সুখ। রাগ ক্ষোভ সব যেন মিলিয়ে গেল হাওয়ায়। এতগুলো মানুষের সামনে কোনো পুরুষের কোলে উঠছে সে। ভাবতেই মাটি ফাঁক করে লুকিয়ে পড়ার ইচ্ছে জাগছে। ছটফটিয়ে উঠতেও নামতে পারল না, বরং কানের কাছে বর্ণর মোহনীয় কণ্ঠ হজম করতে হলো। বুকে প্রশান্তির ঢেউ উঠেছে ভুল, কান পেতে দেখ একবার, তোর নামে গর্জে উঠছে হৃদয়। কংগ্রেস। হাত বাড়িয়ে দেয় মেহরাব। হাতের কবজিতে রক্তাক্ত ব্যান্ডেজ। কীভাবে আঘাত পেয়েছে বলেনি সে। মায়েরা বার কয়েক জানতে চেয়েও বলাতে পারেনি, এড়িয়ে গেছে বিষয়টি। বর্ণ উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যান্ডশেক করে বলো, সরি বাট নট সরি।